আপনারা শুনছেন হরর স্টোরি দ্য স্টোরি অফ ফিয়ার চ্যানেল। আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ডাকবাংলোর হাতছানি। আপনারা আপনাদের গল্প পাঠাতে পারেন লিখে আমার ইমেল অ্যাড্রেসে, অথবা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা পাঠাতে পারেন milon.boxi10@gmail.com এই ঠিকানায়। আপনারা শুনছেন হরর স্টোরি দ্য স্টোরি অফ ফিয়ার চ্যানেল। আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ডাকবাংলোর হাতছানি। সামনের ডাকবাংলোর ম্যানেজার অনিরুদ্ধবাবু আমাকে বললেন, যখন এসছেন কদিন এখানে থেকেই যান, দেখবেন জায়গাটা আপনার বেশ ভালো লাগবে। আমি বললাম, অনিরুদ্ধবাবু ঠিকই বলেছেন, এখানকার সবকিছুই ভালো লাগার মতো, বিশেষ করে এই ডাকবাংলো। সন্ধে হলেই সামনের পাহাড়টা কিরকম আশ্চর্য লাগতো, মনে হতো কোনো দুর্গন্ধ হাতছানি দিয়ে কে যেন ডাকছে। সামনে অপারিত পাহাড়, উপরে নীল আকাশ, তবে আমি দল আপন এই খেলা করছে। আমি নিজের চেয়ারে বসে আজকের সংবাদপত্রটা উল্টাচ্ছিলাম। এমন সময় পাশের ঘরের বিনয়বাবু এলেন এবং বিনা ভূমিকায় বললেন, শুনলাম আপনি নাকি বিহার থেকে এসছেন। আমি বললাম, ঠিকই শুনেছেন। উনি বললেন, বিহারের কোথায় ছিলেন? আমি বললাম, ডাকুয়াকাটা। বিনয়বাবু বললেন, আশ্চর্য মশাই, আমিও তো ওখানে কয়েক বছর ছিলাম, মানে জীবনের কাজের তাগিদে। তা জায়গাটা বেশ ভালো, তবে বাঙালির সংখ্যা খুবই কম। আমি বললাম, হবে হয়তো, তবে আমি গিয়েছিলাম বেড়াতে নয়, সাত করে ওই গ্রামে কেউ বেড়াতে যায় নাকি? গিয়েছিলাম ওখানকার আদিবাসীদের জীবনযাত্রার খবরাখবর নিতে। সরকারি কাজ করি কিনা মশাই? বিনয়বাবু বললেন, তা এখানে কি কাজ এসছেন নাকি? আমি বললাম, না, এখানে এসছি কদিন বিশ্রাম বলে। বিনয়বাবু হাসলেন, তারপর সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে আমাকে দিলেন, নিজেও ধরালেন। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। সামনের পাহাড়টার ওপার থেকে দেখতে পাওয়া যাচ্ছে একদল লোক হইচই করে যাচ্ছে। হয়তো কোনো আসন উৎসবের জন্য ওরা তৈরি হচ্ছে। পরে জানলাম ভাদু উৎসব, ভাদ্র মাস এই উৎসব শুরু হয়। বিনয়বাবু বললেন, চলুন না, আজ ওপারটা ঘুরে আসি। এখানে শুধু আপনি দিনরাত খালি বই পড়ছেন আর কিসের জন্য লিখছেন, এক দণ্ডের জন্য বেরোতে দেখি না। আমি বলছি, এখানে এসেছি বিশ্রামের জন্য। রাত তখন প্রায় 10টা হবে। রাতের খাবার খেয়ে নিয়ে নিজে ঘরে যাব, এমন সময় বিনয়বাবুর সাথে দেখা। বিনয়বাবু বললেন, আপনি তো মশাই সত্যিকারের সুখী লোক, রাতের খাবার এরই মধ্যে খেয়ে নিলেন। আমি বললাম, হ্যাঁ, রাতের খাবার আমি 10টার মধ্যেই খাই, এটা আমার চিরকালের অভ্যাস। আমি নিজের ঘরে এসে কাগজপত্র নিয়ে কিছু লিখবার চেষ্টা করছিলাম, কিন্তু হলো না। আশ্চর্য, লেখার কাগজ কলমগুলি উঠতে থাকলো। কি ব্যাপার, ভোজবাজি নাকি? ঘরটা বন্ধই রেখেছিলাম। হঠাৎ বিনয়বাবু এসে হাজির। আমি অবাক হয়ে গেলাম, বললাম, আপনি? বিনয়বাবু একগাল হেসে বললেন, আমার না এলে কি করে চলে, আমি। এই বলে থেমে গেলেন। কিন্তু ঘর তো বন্ধ, এলেন কি করে? এবার বিনয়বাবু বললেন, ঘর বন্ধ তাতে কি, আমি মুক্ত, সর্বত্র আমার অবাধ গতি। আমার কেমন যেন একটা মনে হলো, বিনয়বাবু নয়, অন্য কেউ হয়তো আমাকে ভয় দেখাতে এসেছেন। আমি একটু গম্ভীর হয়ে বললাম, এবার আমার একটু ব্যক্তিগত কাজ আছে, আপনি দয়া করে যান। বিনয়বাবু বললেন, আপনি যে লিখবেন তা আপনার কাগজ কলম কই? হয়তো উড়ে গেছে। যাকে। এই বলে চোখের সামনে কাগজ কলম দিয়ে বললেন, এই নিন। আমার তখন সত্যি সত্যি ভয় হচ্ছিল। বিনয়বাবু বললেন, চলে, আর দেখা হবে না। আমি
বিনয়বাবুকে ধরতে গেলাম। আশ্চর্য, কোথায় বিনয়বাবু? তার পরিবর্তে তার পরনের জামা কাপড় পড়ে আছে মাটির উপর। তারপর কি হলো আমার আর মনে নেই, জানতাম না। পরে জানলাম বিনয়বাবু নামক এক ভদ্রলোক এই ডাক বাংলো এসেছিলেন, কিন্তু যেদিন আসেন তার ঠিক পরের দিনই মারা যান। এই ঘরটা সেদিন থেকেই বন্ধ ছিল। এর আগে দু একজন ভদ্রলোক এসে বাস করতে পারেনি। ডাক বাংলার ম্যানেজার অনিরুদ্ধ তাই ব্যবসার জন্য এই কথা কাউকে বলেননি, কিন্তু ঘরটা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন। অনিরুদ্ধবাবু বললেন, বিনয়বাবু একজন অধ্যাপক ছিলেন, কিন্তু কখনো কারো ক্ষতি করেনি। কেন জানি না, আপনাকে তার ভালো লেগেছিল বোধ হয়, তাই আপনার সাথে আলাপ করতে এসেছিল। একই, আপনি চললেন কোথায়? আমি বললাম, আর কোথায়, ফিরে চলো আপন ঘরে, এখানকার কাজ আমার ফুরিয়েছে। অনিরুদ্ধবাবু বললেন, আবার আসবেন এদিকে? আমি বললাম, হ্যাঁ আসবো। এই কথা বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না।